বছর। আমার নাম অভিষিক্তা। আমি 1 বছর আগে এসেছিলাম দেখা করতে বাবার সাথে। তখন যা ডেটের মধ্যে চাকরি দিয়েছিল আমার হবে সেটা হয়ে গেছে। এখন সাক্ষাৎ আলাপ করতে এসেছি। নমস্কার, আমার নাম একতা চ্যাটার্জি। আমি আমাদের শ্রদ্ধেয় তপন শাস্ত্রী মহাশয়ের কাছে 2018 সাল থেকে আসছি। উনি আমার সম্পর্কে যা যা প্রেডিকশন করেছেন, আমার বিয়ে, আমার বিবাহিত জীবন, আমার হাজব্যান্ডও ওনার কাছে আসে। আমাদের বিয়ের আগে পুষ্টি বিচার থেকে আমার ছেলের জন্মের তারিখ ঠিক করা এবং তার নাম যে রৌনক হবে সেটা অবধি উনি লিখেছেন। তো আমরা বাবার কাছে সত্যি খুব কৃতজ্ঞ, ঋণী। উনি এভাবে বিনা স্বার্থে নিজের থেকে মানুষের উপকার করেছেন। আর ওনার থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আর ওনার আশীর্বাদ এভাবেই আমাদের মাথার উপর থাকুক। আর এভাবে উনি সবাইকে যে উপকার করে চলেছেন, আমরা মন থেকে চাই উনি দীর্ঘজীবী হন আর এভাবে মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে রাখুন। অনেক ধন্যবাদ বাবাকে, ওনাকে আমার শতকোটি নমস্কার। সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে কথা নিয়ে বলবো আপনাদের পরপর সব বলে আসছি, বিভিন্ন দিক থেকে আলোচনা করছি। আপনাদের খুব ভালো লাগছে, আমাকে আপনারা অনুষ্ঠানটা খুব মন দিয়ে দেখছেন, বুঝতে পারছি। সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, সব করছেন, খুব ভালো লাগছে। এর অনুষ্ঠান মানে আপনারা যত দেখবেন আমি তো নতুন নতুন তথ্য দেবো, আমার ভালো লাগছে। এটা একটা অনুপ্রেরণা, একটা এনকারেজ। তো আজকে আমি যেটা বলবো, আমি প্রতিবারই বলে থাকি, আজকে আমি বলবো যে এই সামনে অমাবস্যা আছে আগামী 23 আগস্ট, আগামী 23 আগস্ট আর 18ই শ্রাবণ। আগস্টের 3 তারিখে 18ই শ্রাবণ শনিবার অমাবস্যা কিন্তু পড়ছে বিকেল 3:42 থেকে। পরের দিন 4 আগস্ট রবিবার এবং সেটা 19শে শ্রাবণ। 3 আগস্ট শুরু হচ্ছে 3:42 থেকে, 4 আগস্ট রবিবার বিকেল 4:19 পর্যন্ত থাকছে। এই যে স্প্যানটা, এই যে ডিউরেশনটা, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা ভাইটাল অমাবস্যা, একটা চিতালোকী উৎকল অমাবস্যা বলে, খুব বড় একটা অমাবস্যা তারাপীঠের বুকে। পরের অমাবস্যাটা তো কৌশিক অমাবস্যা, আরও বেটার। তো এই অমাবস্যাতেও কিছু বিশেষ কিছু কাজের জন্য আমি চলে যাচ্ছি সেই তারাপীঠ ধামে, আমার আশ্রমে। ওখানে কিন্তু আমি বিশেষভাবে পুজো পাঠের মধ্যে থাকব। কেন এই অমাবস্যাটা বলছি বিরাট কিছু। এই অমাবস্যাটা হচ্ছে আমরা শ্রাবণ মাসের অমাবস্যা বলি। শ্রাবণ মাসের অমাবস্যার বিশেষত্ব কিন্তু আলাদা আছে, কারণ শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস। আমরা যে যজ্ঞ, পুজো, পাঠ সবই কিন্তু এই তন্ত্রের মাধ্যমে, তন্ত্র সাধনার মাধ্যমেই করা হয়। এই তন্ত্রটা কি? তনু থেকে যেটা, দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই তন্ত্র। আমরা কিন্তু দুনিয়াতে সবাই তান্ত্রিক, সবাই কিন্তু কিছু না কিছু তন্ত্র করছে, এটা জানেন না বোধহয়। দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই তন্ত্র, মন থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটাই মন্ত্র। যার দ্বারা আমাদের চেতনা চৈতন্যের উত্তীর্ণ হয় সেটাকেই বলছি আমরা তন্ত্র। আমরা প্রতিদিন যে কাজকর্মগুলো করছি, এই কাজটা করাই কিন্তু একটা তন্ত্র। প্রকৃত নিখুঁত হবার জন্য যে কাজগুলো আমরা করি সে তান্ত্রিক তন্ত্রকতার মাধ্যমেই কিন্তু করা হয়। কলিতে ধ্যান, দান বলছে শ্রেষ্ঠ, ধ্যানে সমাধি হতে বলছে, আর কিছু দান করতে বলছে। এখন যা যুগ চলছে দান করতে বলছে। গ্রহের পজিশন এখন অন্যরকম চলছে। আমি এর আগে বলেছিলাম, এর আগের অনুষ্ঠান বোধহয় মিলিয়ে নেবেন, আমি বলেছিলাম মঞ্চ ভেঙে পড়বে। এই সেদিনে ধনদণ্ড অডিটোরিয়ামে একটা উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠান চলছিল, কিন্তু মঞ্চ একটু ভেঙে গেছে। সেটা হচ্ছে গেছে 24শে জুলাই। আবার 24শে জুলাই রাত্রের দিকে নেপালে প্লেন একদম ল্যান্ড করতে গিয়ে ভেঙে গেছে, প্লেন ক্র্যাশ বলেছি, সেখানেও কিন্তু ডিস্টার্ব হয়েছে। দেখুন মিলিয়ে নেন, কারণ মঙ্গল রাহু, মঙ্গলের বৃহস্পতি করে রাহু বসে আছে, শনি এখন বক্রী অবস্থায় 139 দিন বসে আছে কোথায়, এবং সেটা কুম্ভের ঘরে। খুব ডিস্টার্বের মধ্যে কিন্তু চলছে আমাদের এই সময়টা। বিভিন্ন দিক থেকে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, হচ্ছে কিন্তু, আমি বলেছি বারবার। দেখুন এসব হওয়ার আগে বলেছি, কেন বলছি, গ্রহের কিছু পজিশন, গ্রহের কিছু ট্রানজিট, গ্রহের কিছু ঘটনার ফলে ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে কিছু না কিছু অঘটন ঘটবে। আরও বিচার বিশ্লেষণ করলে পৃথিবীর সব জায়গায় প্রান্ত বলে দেওয়া যায়, এত সময় নাই আমি বলতে পারছি না। যেহেতু আমরা ভারতবর্ষ আমাদের মাটি, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাদের সেই সব ক্যালকুলেশন করে কিছু কিছু বলতে থাকছি, দেখছেন মিলেও যাচ্ছে, আপনারা মিলিয়ে নেবেন। তো যাই হোক, এই কলিতে বলছে ধ্যান করতে বলছে, চিত্তকে বলছে শুদ্ধ করতে।
প্রতিদিনের যে সকল কর্ম, বারবার বলছি কর্ম করছি, এটাই কিন্তু তন্ত্র। যা কিছু কাজ করছি ওটাই কিন্তু তন্ত্র। তনু থেকে, দেহ থেকে যেটা করছি সেটা কিন্তু তন্ত্র। তো শিবের মাস হচ্ছে এবারে খুব ভালো বড় যোগ। আমাদের যে কোনো গৃহপ্রবেশ করবেন দেখবেন নারায়ণের সিন্নি দিচ্ছি, কিন্তু পাশে একটা ব্রাহ্মণ শিব পূজা করছে। এটা গৃহপ্রবেশ অনেকে জানেন না, এটা করতে হয়, শিব পূজাটা করতে হয় ঘরের মধ্যে, বাস্তুর মধ্যে শিব পূজা খুব মাস্ট। গৃহপ্রবেশ যদি আমরা বাড়ি করছি, অনেক বড় বাড়ি করছে, কিন্তু বাড়িটা খরচা হয়েছে 2 কোটি 3 কোটি, কিন্তু গৃহপ্রবেশের সময় টুং করে মাত্র একটু সিন্নি দিচ্ছি, ব্রাহ্মণ ভালো আনছি না, 2জন 3জন। গৃহপ্রবেশটা কিন্তু মেন। যে বাড়িতে আমরা থাকবো সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম কিন্তু গৃহাশ্রম। সেই আশ্রমে কিন্তু আমাদের বিয়েটা মানে বিয়ে হচ্ছে, আমাদের সন্তান জন্ম হচ্ছে, আমরা বিবাহ করছি, ওই আশ্রম থেকে ভালো মন্দ সব কিছু কিন্তু ওখানে হচ্ছে। মন্দ হচ্ছে কি করে, যে অনেক বাড়িতে দেখছি মন্দ হচ্ছে, কারণ গৃহপ্রবেশটা ঠিক মতো হয়নি, বাস্তু পুজোটা ঠিক মতো হয়নি, বাস্তুটা ঠিক মতো মেনে হয়নি। এই জায়গাগুলো কিন্তু আমরা কিন্তু পাচ্ছি। এগুলোকে ঠিক করার জন্য অবশ্যই কিন্তু দরকার। আমি বলেছি এই যজ্ঞ করবো, যজ্ঞের জন্য যাদের বাস্তু দোষ আছে, বাস্তুর মাটি এবং ঝুল নিয়ে আসবেন আমার কাছে। ওটা টেস্ট করে একটা সুখে একটা ব্যাপার আছে আমাদের, সেটা বলে দেবো যে বাস্তুটা কোন অ্যাঙ্গেল থেকে খারাপ হচ্ছে। বাস্তুর মাটি এবং ঝুল ঝাড়া দিয়ে ঝুল, অথবা যাদের ফ্ল্যাট ঝাড় দেওয়া ধুলো, সকালে ঝাড় দেওয়া ধুলো একটু পাবেন, নিয়ে আসবেন কাগজ করে। তার সাথে কি নিয়ে আসবেন? ঝুল। আলমারির পেছনে বা বিভিন্ন দিক থেকে ঝুল আছে, ঝুল নিয়ে আসবেন। ওই ঝুলের মধ্যেই ঝুলে থাকে অনেক বাস্তু দোষ, সেইটা আমি দেখে টেস্ট করে বলবো বাস্তুটার কি দোষ আছে। বাস্তু আমাদের কিন্তু, আমরা অনেক বিয়েতে খরচা করছি, 1 কোটি টাকা একটা বিয়েতে খরচা হয়ে যাচ্ছে, 50 লাখ 10 লাখ যার যেমন সামর্থ্য, 3 লাখ চাল মিনিমাম বিয়েতে 3 লাখের নিচে হয় না, 3 লাখের মতো খরচা হয়। আমরা খুব নিম্নমানের বলে 3 লাখ, এত টাকা খরচা করছে, 3 লাখ 4 লাখ 10 লাখ। যেসব বিয়েতে অঘটন ঘটছে দেখবেন ব্রাহ্মণ ঠিক মতো মন্ত্রপুত্র হচ্ছে না, করছে না। ভালো ব্রাহ্মণ নিয়ে আসতো, পণ্ডিতকে নিয়ে আসতো, নিয়ে এসে বিয়েটা দেওয়াতে হয়। এই হস্তবন্ধনী, মঙ্গলাচরণ এবং এই যে কাজগুলো না, এগুলো বিশাল কাজ। পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমেই কিন্তু একটা বিবাহ বন্ধন হয়, কিন্তু ভালো ব্রাহ্মণ নিতে হবে, সিঁদুরদানটা ভালো করে করতে হবে। বাসি বিয়ে আছে সেটা কিন্তু ভালো করে দেখতে হবে, স্ত্রী আচার যেটা আছে সেটাও ভালো করে করতে হবে। আমরা কিন্তু করছি না, খরচা করছি 50 লাখ, ব্রাহ্মণকে দিচ্ছি কত 1000 টাকা, দক্ষিণেতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। অথচ খরচা যে একটা প্লেট আছে 2500 টাকা প্লেট আছে, 5000 লোক খাচ্ছে, এরকম আছে ঘটনা দেখেছি, এটা ঠিক না। সেই ক্ষেত্রে বলবো এই যে গৃহপ্রবেশের ক্ষেত্র, কিন্তু গৃহপ্রবেশ যতই কোনো নারায়ণের সিন্নি দিচ্ছেন, একটু হোমযজ্ঞ তো হবেই, তার সঙ্গে একটা আলাদা ব্রাহ্মণকে দিয়ে শিব পূজাটা করান। শিব মাটির তৈরি করে একটা শিব পূজার ব্যবস্থা আছে, যে ব্রাহ্মণকে, যে ব্রাহ্মণ আপনাদের আছে ভালো ব্রাহ্মণ হলে জানবে, সে ব্রাহ্মণকে কথা বলে করাবেন। তো যেটা বলতে চাচ্ছিল, এই শ্রাবণ মাসের অমাবস্যা কিন্তু বড় অমাবস্যা। আমাদের শ্রীকৃষ্ণ যখন মানে অর্জুনকে বলছে যুদ্ধ করো, অর্জুন তখন যুদ্ধ করছে না, বলে না আমার জ্ঞাতিগত্যদের সঙ্গে যুদ্ধ করব না। তখন শ্রীকৃষ্ণ কি করেছিল? বিশ্বরূপ দর্শন করিয়েছিল। শ্রীকৃষ্ণ বলছে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু গান্ডীব ধরো, তীর ধনুকটা ধরো, বাকি আমি সব মেরে রেখেছি, যা করার করব। ওই ভূমিকায় তো শ্রীকৃষ্ণ একটু কুচক্রী হয়ে গেছিল কৌরব পাণ্ডবদের যুদ্ধের সময়, এবং শ্রীকৃষ্ণের ব্রেনেই, শ্রীকৃষ্ণের চালেই কিন্তু ওই জন্য শ্রীকৃষ্ণকে কুচক্রী বলা হয় মাঝে মধ্যে ওই ক্ষেত্রে। তো উনি কিন্তু সব কিছু মেরে রেখেছেন। অর্জুন কিছুতেই জ্ঞাতি করতো, অর্জুন তো একটা ধার্মিক, একটা অন্যরকম মানুষ ছিলেন। অর্জুন বলেছে আমি এই জ্ঞাতি করতো ভাই বন্ধু যুদ্ধ করতে পারবো না, বলে কিচ্ছু করতাম না, এটা ভবিষ্যৎ এটা করতে হবে, নাহলে তোমাদের বিপদ হবে, যা কিছু করার আমি সব করে রেখেছি। শ্রীকৃষ্ণ বলছে তুমি শুধু গান্ডীব ধরো এবং এগিয়ে যাও, আমি তোমার রথের সারথি হচ্ছে, তুমি শুধু গান্ডীব ধরো, তোমার কিচ্ছু করতে হবে না। কিছুতেই মত করছে না। তখন কিন্তু কিছু কথা শুনিয়েছিল এবং বিশ্বরূপ দর্শন করেছিল, মানে মুখের হায়ের মধ্যে সমস্ত বিশ্বকে অর্জুনকে দেখিয়েছিল, দেখো আমি কে, আমি কি বলছি দেখো শোনো। এবং যে কথাগুলো কিছু বলেছিল তার আগে, সেটাই কিন্তু গীতা আমরা জানি। ওই যুদ্ধের আগে অর্জুনকে কথা শুনিয়েছিল শ্রীকৃষ্ণ, কিছু কথা, কিছু বেদ বাক্য বলেছিল, কিছু গীতার যে বাণী আমরা পাই, গীতার বাণী, ওই কথাগুলোই কিন্তু গীতা, ওই কথাগুলোকেই লিখে কিন্তু গীতা। শ্রীরামকৃষ্ণ দেবের যেমন শ্রীম বলে একজন আছে, মহেন্দ্রলাল শ্রীম, উনি কিন্তু শ্রীরামকৃষ্ণের সমস্ত কাহিনী রামকৃষ্ণের কথামৃতে প্রকাশ করেছিলেন। তবেই তো রামকৃষ্ণ সম্বন্ধে আরও আমরা জানতে পেরেছি। শ্রীকৃষ্ণ যখন ওই কথাগুলো যুদ্ধ করছে না, কিছু কথা শুনেছিল, কিছু বাণী বলেছিল, কিছু বক্তব্য করেছিল অর্জুনের কাছে, সেটাই কিন্তু গীতা।
সেরকম দুর্গা শিবকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো তন্ত্র কি, তন্ত্রটা কি? তখন শিব কিন্তু সেই রুদ্রমূর্তি ধারণ করে, সংহার মূর্তি ধারণ করে কিন্তু সেই কিছু কথা শুনিয়েছিল। যে কথাগুলো দুর্গাকে শুনিয়েছিল সেটাই তন্ত্র। তাহলে তন্ত্রসার, বৃহৎ তন্ত্রসার যেটা পায়, মহানির্মাণ তন্ত্রে যেটা পায়, সেটাই কিন্তু শিব শুনিয়েছিল দুর্গাকে। এবং কি কি শুনিয়েছিল? এই যজ্ঞ, পুজো, পাঠ, তন্ত্র কি দেহ থেকে যেটা ত্রাণ পাওয়া যায় সেটা তন্ত্র, প্রতিদিন যে কাজকর্ম করছে সেটাই তন্ত্র। তো অতএব শিব কিন্তু আমাদের এই তন্ত্রের আধার, এই শিবের মাসে কিন্তু যজ্ঞ। আমার তারাপীঠ ধামে কিন্তু যজ্ঞটা করব। 2 তারিখে চলে যাচ্ছে, 3 তারিখে আমার যুদ্ধ আছে। সেই মহাশ্মশানে মহাযুদ্ধ, সমস্ত 33 কোটি দেবদেবীকে আহ্বান করে শিব পূজা করে, চাই কিছু যজ্ঞ করে আছে, কিন্তু শিব পূজা করতে হয়। শিব ছাড়া কিন্তু চলবে না। সত্যম শিবম সুন্দরম। শিব হচ্ছে মহাদেব মহাত্রার মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেবং মকৌরায় নমো নমঃ। অতএব শিব হচ্ছে আমাদের আধার। আমরা যা কিছু করব, শিবকে কিন্তু আমরা স্মরণ করে করলে সেই কাজেই শ্রাবণ মাস চলছে। প্রত্যেকের উদ্দেশ্য, এর আগের একটা অনুষ্ঠান আমি করেছি, শ্রাবণ মাসের যে শেষ সোমবার অর্থাৎ 12 আগস্ট হচ্ছে, ওই সোমবারে কিছু কাজ আমি বলেছি, সেটা আপনারা করবেন। আমার আগের অনুষ্ঠান দেখে নেবেন শ্রাবণ মাসে কী করতে হয়। যারা শ্রাবণ মাসে মারবেন, পোড়া খাবেন না, 1 পাক খেলে 1 বেলা খাবার খেতে বলছে, ওবেলার দিকে কিছু অন্য কিছু খেতে বলছে, ভাত টাত না খেয়ে অন্তত 4টে সোমবার একটু নিরামিষ খান এবং আটা রুটি ফলমূল খান। রুটি চলবে না, লুচি খাবেন। পোড়া চলবে না, লুচিটা খেতে পারেন, বা এই ধরনের ফলমূল খেয়ে কিন্তু থাকুন, খুব ভালো হবে। শ্রাবণ মাস যদি পারেন খুব ভালো, নালে অন্তত 4টে সোমবার চামড়ার জুতো পরবেন না, চামড়ার বেল পরবেন না। ফাইবারের জুতো আছে অনেক, এই ধরনের প্লাস্টিকের জুতো আছে অনেক, দামি ফাইবারের জুতো পাওয়া যায়, জুতো আপনি পরিধান করুন, দেখবেন অনেক ভালো হবে। পোড়া খাবেন না। আর শ্রাবণ মাসে কি করবেন? সবুজ রঙের ড্রেসটা পরুন। শ্রাবণ মাস দেখবেন রাস্তাঘাটে গাছপালা সবুজে, পৃথিবী ধরিত্রী ভরে গেছে একদম সবুজে সবুজ, একদম যেটা নীলিমাই নীল বলি, একদম সবুজে একদম সবুজ দ্বীপ হয়ে গেছে। কি কলকাতা, কি গ্রামগঞ্জ, সারা পৃথিবী। আমাদের ধরিত্রী সবুজ খুব ভালোবাসে। সবুজ আমাদের চোখের দৃষ্টি ফেরায়। সবুজ আমাদের মনের, কিন্তু আমার তিরঙ্গা পতাকাতেও কিন্তু সবুজ আছে। সবুজ তেজ, শক্তি, বীর্যের প্রতীক। যারা পড়াশোনা করছে দেখবেন সবুজ টেবিল ক্লথের উপরে সবুজের একটা রাখবেন, রেখে বইপত্র রাখবেন, খুব মানে টেবিল ক্লথটা সবুজ রঙের হবে। বা যখন পড়ছেন বাড়ির, বলেছি মাঝামাঝি না এক সাইডে পড়বে ছাত্রছাত্রীরা, ঠিক বাড়ির ওই প্রান্তে দেখবেন জানলা যদি থাকে, জানলার মধ্যে সবুজ টবে একটা যদি আর্টিফিশিয়াল গাছ না, এমনি গাছ, যে কোনো ফুলের গাছ যদি থাকে, সে দৃষ্টি দিলে চোখ ভালো হয়, পড়াশোনাটার মনোনিবেশ ভালো হয়। বুধের প্রতীক কিন্তু সবুজ, বুধের কালারই সবুজ। পড়াশোনার ক্ষেত্রে এটা বললাম আমি। তো যারা শ্রাবণ মাসে, প্রত্যেকের তো মেয়েদেরকে বলবো সবুজ চুড়ি পরুন, আর ছেলেদেরকে বলবো সবুজ চুড়ি কিন্তু ব্যাগে রেখে দেন। রাস্তাঘাটে যখন যাবেন, কোনো হিজড়েকে যদি দেখতে পান, তাহলে কিন্তু সেখানে আপনি অবশ্যই হিজড়েকে সবুজ চুড়ি দান করুন। কি ভালো হবে, আর কি কতটা যে ভালো শুভ ফল হবে এই শ্রাবণ মাসে দান করলে, কি বলবো। মানে সবুজের গোছা 2 গাছে 4 গাছের চুড়ি রেখে দেন ব্যাগে। যখন হিজড়েরা তো টাকা খুঁজতে আছে, দেখেছি, আপনি হিজড়েকে দিয়ে দেন, বা দেখতে যদি পান রাস্তাঘাটে পান দিয়ে দেন। সবুজ চুড়ি হিজড়েকে দান করুন। এর মতো ভালো শ্রাবণ মাসে আর কিছু ভালো কিছু হতে পারে না। সবুজ রংটা ইউজ করুন। আর সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলবো, কাঁচের চুড়ি সবুজ রঙের পরুন। অসাধারণ, যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো। যাদের খুব অশুভ দোষ চলছে, শনির সাড়াসাথী চলছে, শনির অশুভ প্রভাব চলছে, যাদের দেখবেন মকর রাশি, সিংহ রাশি, সিংহ রাশির একটা ডিস্টার্ব আছে, যাই হোক, যাদের বলবো মকর রাশি, সিংহ রাশির দরকার নেই, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, যাদের, তাদেরকে যদি ছেলেরা, মেয়েরা তো অনেকে কাজল পরে, পড়ুন, খুব ভালো। সুরমা যদি পড়তে পারে ছেলেরা, অন্তত প্রতি সোমবার, নাহলে প্রতিদিন যদি একটু বেরিয়ে সুরমা পড়তে পারেন, অশুভ সাড়ে-সাতির অশুভ দোষ থেকে বাঁচবেন। যাদের চোখের ডিস্টার্ব আছে, প্রত্যেকের উদ্দেশ্য তাদের সুরমা পড়ুন, ছেলে কি মেয়ে, দেখবেন কত ভালো ফল পাবেন।
তো যেটা বলতে আসছিলাম ওই কথা প্রসঙ্গে অনেক কথা বলছি, আপনাদের এই টটকাগুলো বলছি মানে অনেক ভালো লাগবে। হিজড়েকে সোনার চুড়ি মানে কাঁচের চুড়ি দান করুন, সবুজ রঙের হবে। আপনারাও যারা ছেলে মেয়েরা আছেন তারা কিন্তু কাঁচের চুড়ি ধারণ করুন শ্রাবণ মাসে। এখনো শ্রাবণ মাস চলছে, দেরি আছে এখনো, 15ই আগস্ট পর্যন্ত বোধহয় থাকবে। তো আপনারা তার মধ্যেই পড়ুন না, কোনো ক্ষতি নেই, পরে থাকুন। পরে শ্রাবণে যদি পড়তে না পারে পরে শ্রাবণ মাসের পরে খুলে রাখুন বাড়িতে, কিন্তু শ্রাবণ মাসে ধারণ করুন, দেখবেন ভালো হবে। যেটা বলতে হবে এই যজ্ঞে কিন্তু বিশেষ করে কাজ যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, যেহেতু শিবের জন্ম মাস, তন্ত্রের শ্রেষ্ঠ আধার কিন্তু সেই শিব শক্তি। শিবের আর এক নাম পশুপতি। পশু পাখিকে যদি খাবার দেয়া যায় তাহলে কিন্তু শিব খুব সন্তুষ্ট। শিবের বাহনকে ষাঁড়, ষাঁড়কে যদি সোমবার দিনে রুটি গুড় খাওয়াতে পারেন, রাস্তাঘাটে অনেক ষাঁড় যায় শিবের বাহন, তাহলে কিন্তু তার মতো ভালো পুণ্য আর কিছু হতে পারে না। যাদের কালসর্পযোগ আছে দেখবেন, আমি বলেছিলাম কালসর্পযোগ মেগাসিটি অঞ্চলে যাদের একই কালসর্পযোগ, এখানে আমার কলকাতায় জন্ম কালসর্পযোগ আছে, আর গ্রামের দিকে একটা মানুষের কালসর্পযোগ আছে। কলকাতার কালসর্পযোগটা বেশি এফেক্ট হয়, কারণ কালসর্পযোগ বলছি যদি স্নানের পর শিব মন্দিরে নমস্কার আমরা করি না, গ্রামের দিকে বাড়ি আছে, পুকুরে স্নান করে ফেরার পথে মন্দির পাচ্ছি নমস্কার করি, নমস্কার করে পেছন থেকে ঘুরে দেখছি গরু চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, ওই মন্দির চত্বরে ঘাস আছে, গরু ষাঁড় বা গরু যে কোনো গরু চড়ে বেড়াচ্ছে, ওইটা যদি দর্শন হয়, শিব মন্দিরে শিবকে দর্শন করে গরু চড়ছে ঘাস খাচ্ছে, এই দর্শন হলে কালসর্পযোগ কিছুটা কেটে যায়। জ্যোতিষের অমক কথা বলছে, কিন্তু শহরে কিন্তু এই দৃশ্য নয়, বাথরুমেই স্নান, বাথরুমেই সব কিছু, আমরা তারপরে পুজো করছি ঠিক আছে, কিন্তু গরু চড়া কোথায় দেখছি? যার ফলে শহরে কিন্তু মেগাসিটি অঞ্চলে কালসর্পযোগের এফেক্ট বেশি। জ্যোতিষের অমক একটা কথা বলে দিলাম আমি, মিলিয়ে নেবেন আমার কথা। গ্রামের দিকে ওই জন্য খালি পায়ে হাঁটছে, খালি গায়ে হাঁটছে, কত এক একটা মানুষের গ্রামের দিকে কত পরমাই থাকে বলুন। আমরা কলকাতার লোক কত মেগাসিটি অঞ্চলের লোক কত প্রোটেকশন নিয়ে কত চলি, গ্রামের দিকে কোনো ব্যাপারই নেই। এখানে কত খাদ্যদ্রব্য সচেতন থাকি, গ্রামের দিকের মানুষ দেখছি। আমার এক দাদু ছিলেন, সে 95 বছর বেঁচেছেন, দুবেলা ভাত খেতেন। কলকাতার লোক ভাবতেই পারেন, মেগাসিনো ভাবতেই পারেন, দুবেলা ভাত, মুড়ি আলু সেদ্ধ মেখে দিনের বেলা, চা, আখের গুড় খেতেন, আখের গুড় খুব ভালো। যাই হোক, সেসব স্টাইল চলে গেছে সব। তার মানে গ্রামের দিকে এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু অন্যরকম, এই কথাগুলো কিন্তু সত্য, এগুলো পেয়েছি আমরা। তো এই যে অমাবস্যায় চলে যাচ্ছি তারাপীঠ ধামে, 3রা আগস্ট যজ্ঞ আছে আমার, 18ই শ্রাবণ শনিবার পড়েছে, খুব ভালো, শনি মঙ্গলবার যজ্ঞ মানে ভালো। যাদের বিবাহ হচ্ছে না, এই শিবের শ্রাবণ মাসে শিবের জন্ম, শিব কিন্তু শিব পার্বতী আমরা জানি, শিবরাত্রি জানি, শিবরাত্রিটা কি। তো এই শিবের যদি আশীষ পাওয়া যায় এবং তার মধ্যে যজ্ঞে যদি আহুতি দেওয়া যায়, তার বিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে। যাদের মামলা মকদ্দমায় জর্জরিত তারা কিন্তু একটা বগলার মুখের কাজ করিয়ে নেবেন। পড়াশোনা যাদের ডিস্টার্ব হচ্ছে, নীল সরস্বতীর একটা কাজ করিয়ে নেবেন। এই সময় এখনো দেরি আছে, চেম্বার চলছে, আপনারা চেম্বারে এসে কথা বলে যেতে পারেন, অথবা তারাপীঠ ধামে চলে আসে যদি আহুতি দিতে পারেন। যাদের গভীর গোপন জটিল সমস্যা, এই অমাবস্যায় শ্রাবণ মাসের অমাবস্যা আহুতিটা দেন, চলে আসুন তারাপীঠ আমার ধামে। ওখানে দ্বারকা নদীর ঠিক দ্বারকা নদীর আগে দ্বারকা লজ আছে, তার ঠিক গায়ে গায়ে সোজা গিয়েই নদীর পাড়ে গিয়ে যেখানে লাস্ট হচ্ছে ওখানে তারামা অ্যাপার্টমেন্ট আছে, তার নিচে আমার অফিস। ওখানে আশ্রমের মতো আছে, 300-400 লোকের খাওয়া দাওয়ার একটা সুন্দর ব্যবস্থা আছে। সবাইকে আমি সেবা নিই, সবাই আমার ওখানে প্রসাদ গ্রহণ করে যায়, সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আসুন প্রসাদ গ্রহণ করুন। থাকার জায়গা মোটামুটি আছে, দেখে একটা করে দেওয়া যাবে, একটা ছোট্ট আশ্রমের মতো আছে, ওখানে বসে আপনারা আসবেন, কথা বলবেন। এবং আগামী 3 তারিখেই সকাল থেকে আমি লোকজন দেখবো ওখানে তারাপীঠ ধামে আমার অফিসে, আমার আশ্রমে। ওখানে বুকিং চলছে, আপনারা কলে নাম্বার নিয়ে নেবেন, ওখানে নাম্বার যাচ্ছে, ওখানে বুক করে নেবেন আমাকে দেখানোর জন্য। প্রচুর ভিড় হয়, আগের থেকে বুক করে নিলে আপনাদের সুবিধা হবে এবং আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং কাজ করব। তারপর রাত্রে আপনারা থাকবেন, যজ্ঞ দেখবেন, যজ্ঞর পর রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে দিয়ে আপনারা পরের দিনে চলে যাবেন। তো এগুলো কথা বলে নেবেন, ওখানে আমার যে আছে অ্যাসিস্ট্যান্ট তাদের ফোন নাম্বারে কথা বলে নেবেন। আমি কি করব, কোথায় যাব সেটা আপনাদের জানিয়ে দিলাম। তপভূমি শান্তি আশ্রম, দ্বারকা নদের দ্বারকা লজের গলিতে মা তারা অ্যাপার্টমেন্টের ভেতরেই আমার সব কাজকর্ম চলে ওখানে। তো প্রকৃত নিখুঁত হওয়ার জন্য এই যোগ যেটা বলছিলাম, যোগ্য এই কাজগুলো ভালো হয়। যাদের শরীর স্বাস্থ্য কাহিল হয়ে পড়েছে, মহামৃত্যুঞ্জয় কাজ করিয়ে নেন,
অশুভ শক্তির নিধন হবেই। তো সংসারটা আমাদের যজ্ঞ করবো, যজ্ঞটা সংসারটা আমাদের একটা বলছে আনন্দ যজ্ঞ। আমাদের যে যজ্ঞ কুণ্ড আছে, হবন কুণ্ডটা বলছে এটা সংসার। সমস্ত সম্পর্ক হচ্ছে পবিত্র বেলকাঠ। আমাদের আগুন ধরাবো, বেলকাঠ দিয়ে যে আগুন ধরবো, আগুনটা হচ্ছে আমাদের প্রেরণা। আমাদের ঘি ঢালছি, ঘিটা হচ্ছে আমাদের বিবেক। এবং আমরা যে আহুতি দিচ্ছি, ওই যে বললাম আহুতি দেন, প্রত্যেককে আমি ধরে ধরে আহুতি দিই, আহুতিটা হচ্ছে আমাদের প্রেম। আর যজ্ঞের সময় যখন আমরা পূর্ণাহুতি দিই সেটা বলছে অনাবিল আনন্দ। তাহলে একটা যজ্ঞে কি হচ্ছে, যজ্ঞটা সংসারটাই আমাদের হবনকুণ্ড, যজ্ঞকুণ্ড। বেলকাঠটা হচ্ছে আমাদের পবিত্র সম্পর্ক। একটা যজ্ঞের মধ্যে পবিত্র সম্পর্ক আসছে, আমাদের প্রেরণা জাগছে, আমাদের বিবেক জাগ্রতিষ্ঠ হচ্ছে, আমাদের মনে ভালো প্রেমের সঞ্চার হচ্ছে এবং অনাবিল আনন্দ পাচ্ছি। পরপর যেটা বললাম, অতএব যজ্ঞে সামিল হলে কিন্তু ভীষণ কাজ হয়। আসুন আমরা যজ্ঞ দেখুন। যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে জীবন ধন্য করো। আগুনের পরশমণি নিতে বলছে, গানটা পুরো শুনবেন। এই যজ্ঞের সঙ্গে অনেকটা মিল আছে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, যে রবীন্দ্রনাথ দেখবেন আগুনের পরশটা নিতে বলছে। তাতে আমাদের দেহ মন পবিত্র হবে, পাপের ভাগ কমিয়ে যাবে, অশুভ শক্তি নিধন হবে। এই যে আমাদের 9টা গ্রহ আছে, 9টা গ্রহ শান্ত হবে, কোনো গ্রহ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না এই যজ্ঞে যদি আহুতি দেওয়া যায়। যজ্ঞের আহুতির অনেক নিয়ম কানুন আছে, যেমন আমাদের বেলকাঠ আছে, ঘি আছে, বেলপাতা আছে, জব আছে, তিল আছে, ছানার জল আছে, বনচালালের শিকড় আছে, আহুতি দিতে হয়। নবগ্রহ কাষ্ঠ আছে, গুড় দিয়ে একটা কাজ হয়। অত অনেক কিছু ব্যাপার আছে। মানে এক একটা কাজের এক একটা রেমিডি, এক একটা আহুতির দ্রব্য আছে। 64 উপাচার দিয়ে কাজটা হবে। দেখুন যজ্ঞ ভালো লাগবে আপনাদের। চলে আসুন, যদি এই ধরনের সমস্যা থেকে এসে দেখিয়ে নেন এবং রাত্রে থাকুন। 23 আগস্ট যজ্ঞ খুব ভালো থাকুন। আমি যজ্ঞ নিয়ে বারবার প্রতি অমাবস্যাতেই বলি। পরের বারের মহাযজ্ঞ আছে, কৌশিকী অমাবস্যা, তারাপীঠ ধামে বামদেবের আবির্ভাব। যে বামদেব মাকে কিন্তু এত কষ্ট করে পেয়েছিলেন এই কৌশিকী অমাবস্যায়, ভাদ্র মাসের অমাবস্যায়। আগামী 2রা সেপ্টেম্বর সেসব নিয়ে আরো ব্যাখ্যা দিয়ে বলবো আপনাদের বলবো, শোনাবো, দেখবেন ভালো লাগবে। খুব ভালো থাকুন, নমস্কার।